হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দ্য 10 রিংস নিয়ে। এই মুভিটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 25 নম্বর কাহিনী। এর আগে আমি এমসিইউ এর 24টি স্টোরি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পর এক্সপ্লেন করে দিয়েছি। আশা করি সেগুলি আপনারা প্রত্যেকেই দেখেছেন। আর যদি এখনো কেউ না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এনিওয়ে, আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইএমডিবি রেটিং 7.5 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই বলে রাখি, এই মুভিতে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটি নতুন সুপারহিরোর সাথে পরিচিত হই, যিনি হলেন শাং-চি। এইবার কথা হলো, মুভিতেই তার নামের সাথে জড়িয়ে আছে 10 রিংস। যদিও এই 10 রিংস নামটির সাথে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সেই প্রথম মুক্তিপ্রাপ্ত মুভি আয়রন ম্যান থেকেই পরিচিত। কি মনে পড়ছে না, টনি স্টার্ক যখন আয়রন ম্যান হয়ে ওঠেনি তখন তাকে কিডন্যাপ করেছিল এই 10 রিংস নামেরই একটি জঙ্গি গোষ্ঠী। যদিও এই জঙ্গি গোষ্ঠীর সাথে এই মুভির সরাসরি কোনো লিঙ্ক নেই, কিন্তু তাও এই নাম ওই টাইমে কিভাবে ইউজ হয়েছিল সেটা আমরা এই মুভিতে খুব ভালোভাবেই জানতে পারবো। যাই হোক, মুভির শুরুতেই দেখা যায় জু ওয়েন উ নামে একটি চাইনিজ ব্যক্তি প্রায় কয়েক হাজার বছর আগে রহস্যময় 10টি রিং আবিষ্কার করেন। যে রিংগুলি কাছে পাওয়ার পরেই ওয়েন উ হয়ে ওঠে অমর ও ঈশ্বরীয় ক্ষমতার অধিকারী। ফলে ওই রিংয়ের ক্ষমতায় ক্ষমতাবান হয়েই সে পুরো পৃথিবী দখল করার নেশায় ছুটতে শুরু করে। এমনকি সে 10 রিং নামের একটি সংগঠনেরও প্রতিষ্ঠা করে, যাদের কাজে লাগিয়েই সে প্রায় কয়েক সাল এই পৃথিবীর বুকে রাজত্ব করতে থাকে। কিন্তু প্রায় 1000 বছর পর 1996 সাল নাগাদ তার মনে হয় সে চাইলে আরও ক্ষমতাবান হতে পারে, কারণ সে জানতে পেরেছে এই পৃথিবীতে তালো নামক এমন একটি গ্রাম রয়েছে যেখানে পৌরাণিক জন্তুরা বসবাস করে, আর সেখানে সমস্ত নাগরিক বিভিন্ন রকম দৈবিক ক্ষমতার অধিকারী। তাই সে যদি কোনো রকমভাবে সেখানে পৌঁছতে পারে তাহলে তাদের সাহায্যেই সে হয়ে উঠবে আরও ক্ষমতাবান। এই কারণেই সে তার নিজস্ব একটি টিম নিয়ে ওই তালো নামক গ্রামটির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ওই জায়গাটিকে একটি জাদুকরী জঙ্গল চারিদিক থেকে ঘিরে রেখেছিল, যেই জঙ্গল ভেদ করে তালোতে পৌঁছানো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কারণ এই জঙ্গল ছিল জীবন্ত। আর কেউ যদি জানা হোক কিংবা অজানায় তালোতে যাওয়ার চেষ্টা করে, এই জঙ্গল তাদের সবাইকে শেষ করে দেয়। ওয়েনুর টাইমেও সেই একই ঘটনা ঘটে। সে যখন তার টিম নিয়ে ওই জঙ্গলের ভিতর প্রবেশ করে, ওই জঙ্গল তাদের উপর হামলা চালায়, যার ফলে তার সমস্ত টিম মেম্বার মারা গেলেও ওয়েন উ তার 10 রিংয়ের সাহায্যে কোনো ক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এরপর কোনো রকমভাবে ওই জঙ্গল পার করে ওয়েন উ ফাইনালি পৌঁছায় তালোর প্রবেশ দুয়ারে। তখন ইংলি নামক একটি মহিলা তার পথে বাধা হয়ে দাঁড়ায়, যিনি হলেন এই তালোর একজন গার্ডিয়ান। এবার ওয়েন উ তার পথে বাধা দেখে সে তার 10 রিংয়ের সাহায্যে ওই মহিলার উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু আশ্চর্য রকমভাবে ইংলি তার প্রত্যেকটি আক্রমণের হাত থেকে বেঁচে যায়। কারণ আগেই বলেছি, তালোতে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক দৈবিক ক্ষমতার অধিকারী, আর সেই সঙ্গে এই ইংলি একজন সুপ্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা। যে কারণে সে ওয়েন উর ওই 10টি জাদুকরী রিং নিজের আয়ত্তে এনে তাকেই হারিয়ে দেয়। কিন্তু ওয়েন উকে সে প্রাণে না মেরে তাকে ছেড়ে দেয়, কারণ এই ফাইটের মাঝে তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। যাই হোক, এইভাবেও তাহলে প্রেম হয়? অবাস্তব কিছুই না, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে সব কিছুই সম্ভব। এইবার এখান থেকে প্রেমের সূত্রপাত হওয়ার পর ওয়েন উ প্রায় ইংলিশ সাথে দেখা করতে শুরু করে, আর অবশেষে তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তালোর প্রত্যেকটি নাগরিক তাদের এই সম্পর্ককে একদমই মেনে নিতে পারছিল না। আসলে ইংলি চাইছিল ওয়েন উ তাকে বিয়ে করে তালোতেই তাদের সাথে বসবাস করুক, কারণ ইংলি যদি তালো ছেড়ে বাইরে যায় তাহলে তার সমস্ত ক্ষমতা সে হারাবে। কিন্তু তালোর নাগরিকরা ওয়েন উর খারাপ ইতিহাস দেখে তাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। এই কারণেই ইংলি একদিন বাধ্য হয়েই তালো ত্যাগ করে ওয়েন উর সাথে বিয়ে করে চায়নায় গিয়ে বসবাস করতে শুরু করে। ইংলিকে ওয়েন উ এতটাই ভালোবেসে ফেলেছিল যে তার কথাতেই ওয়েন উর 10 রিং সংগঠন বন্ধ করে দেয়, সমস্ত খারাপ কাজ ছেড়ে দেয়, এমনকি তার ওই 10টি জাদুকরী রিংও সে তার হাত থেকে খুলে ফেলে, যাতে সে একদম একটি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে। এরপর 2000 সাল নাগাদ তাদের প্রথম সন্তান শাং-চি জন্ম নেয়। তার ঠিক 4 বছর পর তাদের আরও একটি কন্যা সন্তান জিয়াংলিং জন্মগ্রহণ করে। এতদিনে ওয়েন উ তার সমস্ত ইতিহাস ভুলে স্ত্রী, পুত্র এবং কন্যাকে সঙ্গে নিয়ে খুশি খুশি জীবন কাটাচ্ছিল। কিন্তু মুশকিল ব্যাপার হলো, এই খবর পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে যে ওয়েন উ তার 10 রিংয়ের ক্ষমতা হারিয়ে ফেলেছে, এমনকি তার কাছে বর্তমানে তার কোনো সংগঠনও নেই। যে কারণেই তার পুরনো সব শত্রুরা তৈরি হতে শুরু করে তার থেকে বদলা নেওয়ার জন্য। এরপর 2007 সাল নাগাদ শাং-চি যখন 7 বছর বয়সী, তখন ওয়েন উ তার বাড়িতে না থাকাকালীন আয়রন গ্যাং নামক ওয়েন উর একটি শত্রুপক্ষ তাদের বাড়িতে এসে হাজির হয়। সেই টাইমে ইংলি ও তার সন্তানদের দেখে আয়রন গ্যাং তাদেরকেই মারার সিদ্ধান্ত নেয়। ইংলি তাদের অনেক বোঝানোর ফলে তারা তাদের 2 সন্তানকে তো ছেড়ে দেয়, কিন্তু এখানে যখন তারা একবার এসেছে খালি হাতে তারা ফিরবে না।
ফলে ইংলি প্রায় বাধ্য হয়েই তাদের সাথে ফাইট করতে শুরু করে। আগেই বলেছি, তালো ছেড়ে আসার টাইমে ইংলি তার সমস্ত দৈবিক ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাই আয়রন গ্যাংয়ের এতজন মেম্বারের সাথে ফাইট করতে না পেরে ইংলি এখানেই প্রাণ হারায়। এইবার ওয়েন উ যখন বাড়ি ফেরে আর দেখতে পায় তার স্ত্রীর নিথর দেহের পাশে বসে সাংচি কাঁদছে, তখনই সে দিক বিদিক শূন্য হয়ে আবারও তার পুরনো রূপ ধারণ করে। মানে সে তার হাত থেকে খুলে ফেলা ওই রহস্যময় 10টি রিং পুনরায় ধারণ করে, কারণ যে কোনো উপায়ে সে তার স্ত্রীর মৃত্যুর বদলা নেবে। এরপরেই সে সাংচিকে নিয়ে সোজা গিয়ে হাজির হয় আয়রন গ্যাংয়ের গোপনীয় আড্ডায়, যেখানে সাংচির সামনেই ওয়েন উ ওই গ্যাংয়ের প্রত্যেকটি মেম্বারকে মেরে ফেলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ওই গ্যাংয়ের লিডার সেখানে উপস্থিত ছিল না। সেই কারণেই সে তার ছেলে সাংচিকে জানায় খুনের বদলা একমাত্র খুনের মাধ্যমেই সম্ভব। তুমি কি আমায় এই কাজে হেল্প করবে? সাংচি মাথা নেড়ে তার বাবার এই প্রস্তাবে সম্মতি জানায়। এর মানে ওয়েন উ ঠিক করেই নিয়েছিল সে সাংচির হাত দিয়েই আয়রন গ্যাংয়ের লিডারকে শেষ করবে। এই ভাবনা নিয়েই ওয়েন উ পুনরায় তার টেনরিং সংগঠন চালু করে, আর সঙ্গে শুরু হয় তার পুত্র সাংচির কঠিন ট্রেনিং, যাতে সে তার মায়ের মৃত্যুর বদলা নিতে পারে। সাংচির ট্রেনিং দেখে তার বোন জিয়াংলিংয়েরও এইসব শেখার ইচ্ছা আসে, কিন্তু সেখানে কোনো মহিলার ট্রেনিংয়ের কোনো রকম ব্যবস্থাই ছিল না। তা সত্ত্বেও জিয়াংলিং লুকিয়ে লুকিয়ে এইসব দেখে একা একাই ট্রেন্ড হতে শুরু করে। কয়েক বছর পর সাংচি যখন তার ট্রেনিং কমপ্লিট করে পুরোপুরি একটি ফাইটারে পরিণত হয়, তখন তার বাবা সিদ্ধান্ত নেয় এইবার সেই টাইম এসে গেছে, মানে সাংচি এখন পুরোপুরি তৈরি তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। সেই মতো 2014 সাল নাগাদ সাংচি যখন 14 বছর বয়সী, ওয়েন উ আয়রন গ্যাংয়ের লিডারের লোকেশন উদ্ধার করে সাংচিকে পাঠায় তাকে হত্যা করার জন্য। বাবার কথা মতো সাংচি তার মিশন শেষ করলেও আয়রন গ্যাংয়ের লিডারকে হত্যা করার পর সাংচি উপলব্ধি করে বদলার আগুনে সে এতটাই জ্বলছিল যে সে তার মায়ের সংস্কারকেই ভুলে গেছে। মানে তার মা সবসময় চাইতো শান্তি, আর ছোটবেলায় সেই শিক্ষাই তার মা তাকে দান করেছে। কিন্তু এখন এটা বুঝতে পারার পরেই সে পুনরায় তার বাবার কাছে ফিরে না গিয়ে সান ফ্রান্সিসকোতে পালিয়ে গিয়ে নিজের নাম পাল্টে শন নাম গ্রহণ করে থাকতে শুরু করে। অন্যদিকে তার বোন জিয়াংলিংও বাবার কাছেই তার দাদার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তার দাদা তাকে কথা দিয়েছিল কিছুদিনের মধ্যেই সে ফিরে আসবে। কিন্তু এইভাবে প্রায় 6 বছর কেটে যাওয়ার পর জিয়াংলিংয়ের বয়স যখন 16 বছর, তখনও সে তার দাদাকে ঘরে ফিরতে না দেখে এটা বুঝে যায় আর কোনোদিনও তার দাদা বাড়িতে ফিরবে না। তাই সেও তার বাবাকে ছেড়ে পালিয়ে যায় আর মাকাও নামে একটি শহরে নিজস্ব একটি ফাইটিং ক্লাব ওপেন করে। এদিকে তার বাবা মানে ওয়েন উর কাছে সমস্ত খবর ছিল যে তার 2 সন্তান বর্তমানে কোথায় আছে, কিন্তু সে চাইছিল তার 2 সন্তান তাদের মর্জি মতো জীবনযাপন করুক। এইভাবে অনেকটা দিন অতিবাহিত হওয়ার পর বর্তমান টাইমে মানে 2024 সাল নাগাদ ওয়েন উর সাথে এক প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটে। সে হঠাৎ করেই তার স্ত্রী মানে ইংলির আওয়াজ শুনতে পায়, যে আওয়াজের মাধ্যমে সে বুঝতে পারে ইংলি তাকে বলতে চাইছে সে এখনো বেঁচে আছে, কিন্তু তালোর নাগরিকরা তাকে একটি বিশেষ জায়গায় বন্দি করে রেখেছে। তাই ওয়েন উ যে কোনো প্রকারে তাকে যেন সেখান থেকে মুক্ত করে। এই ঘটনা ঘটার পর ওয়েন উর মনে হয় তালোর নাগরিকরা শাস্তি দেওয়ার জন্য সত্যি হয়তো ইংলিকে বন্দি করে রেখেছে। তাই সেও তৈরি হতে শুরু করে তালোতে প্রবেশ করে তার স্ত্রীকে মুক্ত করার আশায়। কিন্তু সে জানে তার টিম নিয়ে তালো পর্যন্ত পৌঁছানোটা এতটাও সোজা না। এই কারণে সে খোঁজ করতে শুরু করে তালো পর্যন্ত পৌঁছানোর সহজ উপায় কিছু আছে কিনা। তখনই সে জানতে পারে ইংলি তার 2 সন্তানকে ছোটবেলাতেই 2টি লকেট গিফট করেছিল, আর সেগুলি একদমই সাধারণ লকেট ছিল না। ওই লকেট দুটি একটি ড্রাগনের চোখে লাগালেই তালোতে পৌঁছানোর সহজ রাস্তা তাদের সামনে খুলে যাবে। তাই ওয়েন উর এখন ওই লকেট দুটি খুবই প্রয়োজন, কিন্তু বর্তমানে সেগুলি তার সন্তানদের কাছে। তাই ওয়েন উর সিদ্ধান্ত নেয় যে কোনো প্রকারেই হোক ওই লকেট সহ তার 2 সন্তানকে সে বাড়িতে ফিরিয়ে আনবে, কারণ তার স্ত্রীকে মুক্ত করার পর তার পরিবার যেন আবারও পুরনো দিনের মতো সম্পূর্ণ হয়। এই কারণেই ওয়েন উ জিয়াংলিং এর নাম নিয়ে সাংচিকে একটি পোস্ট কার্ড পাঠায়, যে কার্ডে এইরকম বার্তা দিয়েছিল যে তার বোন তার সাথে মাকাওতে দেখা করতে চায়, মানে সাংচিকে সে মাকাওতে ডেকে পাঠাচ্ছে। আসলে ওয়েন উর প্ল্যান ছিল ওই পোস্ট কার্ড দেখে সাংচি মাকাওতে আসবে তার বোনের সাথে দেখা করতে, আর ওয়েন উ খুব সহজেই তার 2 সন্তানকে একই জায়গা থেকে পুনরায় তাদের বাড়িতে ফিরিয়ে আনবে। কিন্তু অন্যদিকে সাংচি বর্তমানে প্রায় 10 বছর তার পরিবার থেকে আলাদা থাকার কারণে সে তার পরিবারের মায়া পুরোপুরি ত্যাগ করে ফেলেছিল। এই কারণেই সে তার বোনের পোস্ট কার্ড পাওয়া সত্ত্বেও খুব সহজেই সে ওটা ইগনোর করে যায়। সে এখন সান ফ্রান্সিসকোতে একটি বড় হোটেলের গাড়ি পার্কিং এর কাজ করত, আর বর্তমানে তার নিজের বলতে ক্যাটি নামক একটি মহিলা ফ্রেন্ড। যদিও তারা একে অপরকে বন্ধু বলে সম্বোধন করলেও শুধুমাত্র ফ্রেন্ড তারা ছিল না। যাই হোক, এরপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওয়েন উ যখন বুঝতে পারে তার প্ল্যান ফেল, মানে সাংচি ওই পোস্ট কার্ড পেয়েও মাকাওতে আসবে না, তখনই সে তার গ্রুপের কিছু সদস্যকে সান ফ্রান্সিসকোতে পাঠায় সাংচির থেকে ওই লকেট ছিনিয়ে আনার জন্য। এইবার সাংচি ও তার বন্ধু ক্যাটি একটি বাসে ভ্রমণ করার টাইমে টেন রিংস গ্রুপের ওই সদস্যরা তার উপর আক্রমণ করে বসে। আমরা তো জানি সাংচি ছোট থেকেই কঠিন ট্রেনিং প্রাপ্ত একজন ফাইটার, তাই সে খুব সহজেই তাদের সাথে লড়াই করে তাদের পিছু ছাড়ালেও তারা তার লকেটটি ছিনিয়ে নেয়। এদিকে বাসে এই রকমভাবে লড়াই করতে দেখে তার বন্ধু ক্যাটি তো পুরোপুরি অবাক, কারণ সে যে শনকে চেনে সে পুরোপুরি একটি সাদাসিধে ছেলে।
সে কিভাবে এইরকম ফাইট করতে পারে। কিন্তু সাংচি তার এই সব প্রশ্নের উত্তর না দিয়ে তার বন্ধুকে জানায় সে বর্তমানে মাকাও যাচ্ছে তার বোনের সাথে দেখা করতে, কারণ তার লকেটের মতো সেম টু সেম আরও একটি লকেট তার বোনের কাছেও আছে, আর ওই টেনরিং গোষ্ঠী এরপর সেটি উদ্ধার করতে তার বোনের কাছেই যাবে। তাই সেখান থেকে ফিরে এসেই সে তাকে সবকিছু জানাবে। কিন্তু এই কথায় ক্যাটি আরও অবাক হয়ে যায়, কারণ শনের যে একটা বোনও আছে সেটাও সে এই প্রথমবার শুনছে। এই কারণেই ক্যাটি তাকে জানায় সেও তার সাথে মাকাও যাবে। আর এই যাবার পথেই প্লেনে বসে সাংচি তার জীবনের পুরো ইতিহাস ক্যাটিকে শোনায়। এরপর অবশেষে তারা যখন মাকাওতে পৌঁছে নির্দিষ্ট একটি ফাইট ক্লাবে উপস্থিত হয়ে তার বোনের খোঁজ করতে শুরু করে, সেখানেই একটি ফাইট রিংয়ের মধ্যে আমরা অ্যাবোমিনেশন ও জাদুকর ওয়াংয়ের একটি দুর্দান্ত ফাইট সিন দেখতে পাই। যাই হোক, অবশেষে সাংচি যখন তার বোনের সাথে দেখা করে ওই পোস্ট কার্ড দেখায়, তখন তার বোন জানায় এই পোস্ট কার্ডটি সে পাঠায়নি, কারণ সে বর্তমানে সাংচির ওপর প্রচুর ক্ষুব্ধ। আসলে সাংচি তাকে কথা দিয়েছিল কিছুদিনের মধ্যেই সে বাড়িতে ফিরে আসবে, যেই কথা সে রাখেনি। সেই কারণে সে তার দাদার কথা একদম তার মন থেকে মুছে ফেলেছে। কিন্তু ভাই বোনের এই কথোপকথনের মাঝেই হঠাৎ করেই ওই ফাইট ক্লাবের টেনরিং গোষ্ঠী হামলা চালায়। এখানেই আমরা দু ভাই বোনের বিরুদ্ধে টেনরিং গোষ্ঠীর একটি দুর্দান্ত ফাইট সিন দেখতে পাই। কিন্তু এই ফাইটের মাঝে তারা জিয়াংলিং এর লকেটটি ছিনিয়ে নেয়, যেটা দেখার সঙ্গে সঙ্গেই সাংচির সাথে শুরু হয় ওই ব্যক্তির ফাইট। আর সেখানেই এসে হাজির হয় তাদের বাবা ওয়েন উ। ফলে এখানেই ফাইটিং এর দায় এন্ড ঘটে, আর ওয়েন উ তার দুই সন্তানকে পুনরায় বাড়িতে ফিরিয়ে আনে। তারপর তাদেরকে জানায় কিছুদিন ধরেই সে তাদের মায়ের আওয়াজ শুনতে পাচ্ছে, যে আওয়াজের মাধ্যমে ইংলি তার কাছে সাহায্য চাইছে। তিনি জানান তার বিশ্বাস তালোর নাগরিকরাই তাকে সিল করা একটি গেটের পিছনে তালোতেই বন্দি করে রেখেছে। কিন্তু এই কথা সাংচি বিশ্বাস না করায় ওয়েন উ ওই দুটি লকেট একটি ড্রাগনের চোখে বসিয়ে তালোতে যাওয়ার গোপন রাস্তার নকশা তাদেরকে দেখাতে শুরু করে, আর জানায় তোমাদের মা এই লকেটগুলি তোমাদেরকে দিয়েছিল এই কারণে। আসলে সে জানতো তালোর নাগরিকরা তাকে কোনো না কোনো টাইমে বন্দি বানাবে, তাই আমরা যাতে সহজেই তালো পর্যন্ত পৌঁছতে পারি ওই রাস্তা দেখানোর জন্যই এইগুলি সে তোমাদেরকে গিফট করেছিল। এরপরেই সে তার পুরো টিমকে জানায় তালোতে যাওয়ার ওই বিশেষ রাস্তা বছরের একটা টাইমেই ওপেন হয়, আর সেটা আর 3 দিন পরেই। তাই তারা যেন সকলেই তৈরি থাকে ওই দিন তালোতে রওনা হওয়ার জন্য। যদি তালো নাগরিকরা ভালোই ইংলিকে মুক্ত করতে দেয় তাহলে তো ঠিক আছে, না হলে ওয়েন উ ওই পুরো তালোকেই ধ্বংস করে দেবে। এত সবকিছু শোনার পরেও সাংচি এইসব বিশ্বাস না করায় ওয়েন উ রেগে গিয়ে সাংচি, জিয়াংলিং এবং ক্যাটিকে একটি জায়গায় বন্দি করে দেয়, যেখানে তারা তিনজন একটি অভিনেতা ট্রেভার স্ল্যাটারির সাথে পরিচিত হয়। একে নিশ্চয়ই চিনতে পারছেন, ইনি হলেন সেই ব্যক্তি যিনি কিছুদিন আগে টেন রিংসের লিডার হওয়ার অ্যাক্টিং করেছিলেন, যেটা আমরা আয়রন ম্যান মুভিতে দেখেছিলাম। কিন্তু সেখানে তো আমরা দেখেছিলাম ট্রেভারকে লাস্ট পর্যন্ত পুলিশে গ্রেপ্তার করেছিল, কিন্তু বর্তমানে সে এখানে কেন? আসলে ওয়েন উ যখন জানতে পারে তার জায়গায় অভিনয় করছে এই রকম একজন ব্যক্তি, তখন সে খুবই হতাশ হয়ে পড়ে, যে কারণে টেন রিংসের কিছু মেম্বার তাকে জেল থেকে ছাড়িয়ে চায়নায় নিয়ে আসে, যাতে ওয়েন উ তাকে মেরে ফেলতে পারে। কিন্তু ওয়েন উ যখন তাকে হত্যা করার অর্ডার দেয়, তখন ট্রেভার অভিনয়ের সাহায্যে ওয়েন উর মন জিতে নেয়। ফলে ওয়েন উ তাকে হত্যা না করে এন্টারটেনমেন্টের জন্য সেখানেই রেখে দেয়। এইবার সাংচি, জিয়াংলিং এবং কেটি সেখানে উপস্থিত হয়ে যখন ট্রেভারের সাথে কথাবার্তা বলতে শুরু করে, তখনই সেখানে উপস্থিত হয় মরিস নামক একটি আজব দেখতে প্রাণী। ট্রেভার তাদেরকে জানায় মরিস আসলে তাদেরই মায়ের সাথে ছোট থেকে বড় হয়ে উঠেছে, সে তালোরই একটি প্রাণী। কিন্তু ওয়েনু তালোর রাস্তা খুঁজতে খুঁজতে ওই জঙ্গল থেকেই মরিসকে এখানে নিয়ে আসে, আর তখন থেকেই সে এখানে ট্রেভারের সাথে থাকে। আর দুজন একসাথে থাকতে থাকতে ট্রেভার তার বন্ধু হয়ে উঠেছে, এমনকি ট্রেভার তার ভাষাও বুঝতে শুরু করেছে। যাই হোক, এখানে মরিস সাংচিকে দেখে ট্রেভারের মাধ্যমে তাদেরকে জানায় সাংচি যেন তাকে তার বাড়িতে ফিরিয়ে দেয়। তখন সাংচি জানায় সে তার বাবার থেকে শুনেছে তালোতে যাওয়ার রাস্তা নাকি বছরে একবারই মাত্র খোলে, যেটা তার জানা নেই। তখন মরিস জানায় সে এমন রাস্তা জানে যার সাহায্যে যে কোনো টাইমে তালোতে পৌঁছানো সম্ভব, কিন্তু ওই রাস্তা একটু রিস্কি। এই কথা শুনেই তারা সকলে মিলে নিঃসংকোচে বেরিয়ে পড়ে তালোতে যাওয়ার উদ্দেশ্যে, যাতে ওয়েন উর আগে সেখানে পৌঁছে সেখানকার প্রত্যেকটা নাগরিককে তারা আগে ভাগে সাবধান করতে পারে। এরপর দেখা যায় তারা চারজন মিলে মরিসের সাহায্য নিয়ে কোনো রকমের ওই অদ্ভুত জঙ্গল পার করে অবশেষে উপস্থিত হয় তালোতে, যেখানে পৌঁছানোর পর ইংলির বোন ইংনান মানে তাদের মাসি তাদের সকলকে স্বাগত জানায়। এরপর সাংচি এবং জিয়াংলিং তাদের মাসিকে জানায় তাদের বাবার মনে হয় এখানকার নাগরিকরা তাদের মাকে বন্দি করে রেখেছে, তাই খুব শীঘ্রই তাদের বাবা এখানে আসছে তাদের মাকে মুক্ত করতে। তখনই ইয়াংনান এর পিছনে লুকিয়ে থাকা আসল সত্যিটা তাদের সামনে উন্মুক্ত করে। সে জানায় আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে তালোবাসীরা যখন সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল, তখনই ডার্ক ডাইমেনশন থেকে ডুইলার ইন ডার্কনেস নামক আত্মা ভক্ষণকারী একটি মনস্টার তার দলবল নিয়ে তাদের উপর আক্রমণ করে, যারা সাধারণ মানুষকে ধরে আত্মা চুরি করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে শুরু করে। সেই টাইমেই দ্য গ্রেট প্রোটেক্টর নামে একটি ড্রাগন তালোবাসীদের সাহায্য করার জন্য এগিয়ে আসে, আর ডুইলার ইন ডার্কনেস সহ ওই সমস্ত আত্মা ভক্ষণকারী মনস্টারদের একটি কালো গুহায় বন্দি বানিয়ে তার নিজের চামড়া দিয়ে ওই জায়গাটি সিল করে দেয়।
এরপর দ্য গ্রেট প্রোটেক্টর তার কিছু ক্ষমতা ও তার চামড়া তালোবাসীদের দান করে, যার মাধ্যমে তারা এমন কিছু অস্ত্র বানায় যেগুলির সাহায্যে খুব সহজেই ওই আত্মাভক্ষণকারীদের মারা সম্ভব। কারণ সাধারণ কোনো অস্ত্র ওই আত্মাভক্ষণকারীদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। আর সেই সময় থেকে এখনো পর্যন্ত তালোবাসীরা ওই কালো গুহার গেট রক্ষা করে আসছে, যাতে বাইরের কোনো শক্তি ওই গেট ভেঙে ডুইলার ইন ডার্কনেসকে আবারও মুক্ত না করে দেয়। এরপর ইয়াংডান জানায় ডুইলার ইন ডার্কনেস নিজে তো ওই গেট ভেঙে বাইরে আসতে পারছে না, তাই সে বিভিন্ন রকম পাওয়ারফুল লোকেদের মিথ্যে লোভ দেখিয়ে আকৃষ্ট করছে, যাতে তারা ওই গেট ভেঙে তাকে মুক্ত হতে সাহায্য করে। কিন্তু তারা সকলেই তালোবাসীর হাতে পরাজিত হয়ে এখান থেকে ফিরে গেছে। আর এখন তোমার বাবার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটছে, মানে ডুইলার ইন ডার্কনেস বর্তমানে তোমার মায়ের ছদ্মবেশ ধারণ করেছে, যাতে ওয়েন উ তার রহস্যময় ওই 10টি রিং ব্যবহার করে ওই গেট ভেঙে তাকে মুক্ত করতে পারে। সাংচি ও জিয়াংলিং এই গল্প শুনেই খুব সহজে বুঝতে পারে তারা যদি তার বাবাকে না আটকাতে পারে তাহলে এই পৃথিবী পুরোপুরি ওই আত্মাভক্ষণকারীদের হাতে ধ্বংস হয়ে যাবে। এই কারণেই সাংচি জিয়াংলিং এর সাথে কেটিও তালোবাসীদের সাথে প্রশিক্ষণে যোগ দেয় এবং ড্রাগন স্কেল থেকে তৈরি পোশাক এবং অস্ত্র ব্যবহার করে ওয়েন উ এর আগমনের জন্য প্রস্তুতি নেয়। সাংচি কঠিন ট্রেনিং প্রাপ্ত একজন যোদ্ধা হলেও তার মাসির সাথে প্র্যাকটিসের টাইমে সে কিছুতেই পেরে উঠতে পারে না। তখন তার মাসি তাকে তার মায়ের মতো ফাইটিং স্কিলের শিক্ষাদান করে। অবশেষে 3 দিন পর যখন সেই দিন আসে, জঙ্গলের রাস্তা পেরিয়ে ওয়েন উ তার টিম নিয়ে উপস্থিত হয় তালোতে। তালোবাসীরা তাকে প্রথমেই অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে ওই গেটের বিপরীতে তার স্ত্রী নেই, বরং আত্মাভক্ষণকারী এক ভয়ানক রাক্ষস রয়েছে যে নিজে মুক্তি পাওয়ার জন্য কৌশলে তাকে বোকা বানাচ্ছে। কিন্তু ওয়েন উ তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো যে সে তাদের কোনো কথা না শুনেই তার টিমকে অর্ডার দেয় তালোবাসীদের উপর হামলা চালানোর জন্য। ফলে সেখানেই শুরু হয় তালোবাসী ও ট্রেন্ডিং গোষ্ঠীর মধ্যে ফাইট। আর এই ফাইটের মাঝেই ওয়েন উ রওনা হয় ওই গেট ভেঙে তার স্ত্রীকে মুক্ত করার জন্য, যেটা দেখে সাংচি তার বাবার সম্মুখে বাধা হয়ে দাঁড়ায় যাতে সে ওই গেট ভাঙতে না পারে। ফলে সেখানেই শুরু হয় বাবা ও ছেলের মধ্যে ফাইট। কিন্তু এখানে সাংচি তার সেই পুরনো শিক্ষায় লড়াই করার ফলে ওয়েন উ খুব সহজেই তাকে পরাস্ত করে কাছেই থাকা একটি হ্রদের জলে ফেলে দেয়। আর তারপর সোজা পৌঁছে যায় সেই গেটের কাছে, যেখানে পৌঁছেই তার কাছে থাকা এই রহস্যময় 10টি রিংয়ের সাহায্যে ওই গেটের উপর আঘাত করতে শুরু করে। ওই গেট খুবই শক্তিশালী হওয়ায় সেটাকে একেবারে ভেঙে ফেলা খুবই দুষ্কর ব্যাপার। কিন্তু ওয়েন উ বারবার আক্রমণের ফলে ওই গেটের মধ্যে কিছু ফাটল দেখা দিতে শুরু করে, আর ওই ফাটলের মধ্যে থেকেই কিছু ছোট ছোট আত্মাভক্ষণকারী বাইরে বেরিয়ে তালোবাসীদের উপর আক্রমণ করার জন্য রওনা হয়। এদিকে তালোবাসীরা ট্রেন্ডিং বাহিনীর সাথে লড়াই করার টাইমে যখন দেখতে পায় আত্মাভক্ষণকারীরা অলরেডি সেখান থেকে বেরিয়ে তাদের দিকে রওনা হয়েছে, তখনই তারা ট্রেন্ডিং বাহিনীকে বলতে শুরু করে, আমরা যদি আমাদের লড়াই না থামিয়ে একসাথে মিলে ওদের বিরুদ্ধে লড়াই না করি তাহলে আমরা সকলেই এখানে মারা যাব। এই কথা শুনে ট্রেন্ডিং বাহিনী জানায়, আমাদের কারোর প্রয়োজন নেই, আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারি। কিন্তু যখনই আত্মাভক্ষণকারীরা তাদের উপর আক্রমণ করে এক এক করে তাদের আত্মা ছিনিয়ে নিয়ে ডুইলার ইন ডার্কনেসের জন্য নিয়ে যেতে শুরু করে, তখনই তারা লক্ষ্য করে তাদের অস্ত্র ওইসব আত্মাভক্ষণকারীদের বিরুদ্ধে কোনো কাজই করছে না। তাই তারা আর কোনো রাস্তা না দেখে এক প্রকার নিরুপায় হয়ে তালোবাসীদের সাথে একত্রে তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এদিকে সাংচি ওই হ্রদের জলে পড়ে যখন প্রায় মারা যাবার মতো অবস্থায় চলে আসে, ঠিক তখনই দ্য গ্রেট প্রোটেক্টর সাংচিকে ওই জলের মধ্যে থেকে বাইরে বের করে আনে। তারপর গ্রেট প্রোটেক্টরও সকলের সাথে মিলে ওই সমস্ত আত্মাভক্ষণকারীদের মারতে শুরু করে, আর সাংচি আবারও পৌঁছে যায় তার বাবার সম্মুখে। কিন্তু এইবার সে তার পুরনো বিদ্যায় লড়াই না করে তার মাসির শেখানো বিদ্যায় লড়াই করতে শুরু করে, যেরকমটা ঠিক তার মা করত। তাই এইবার ওয়েন উ তার ছেলের সাথে কিছুতেই পেরে উঠতে পারছিল না, আর সাংচি তার বাবাকে টক্কর দিতে দিতে এক পর্যায়ে তার বাবার ওই 10টি রিংয়ের 5টি রিং নিজের আয়ত্তে করে ফেলে। আর তারপর দুজনেই 5টি রিং নিয়ে লড়াই শুরু করে। এক পর্যায়ে দেখা যায় সাংচি তার বাবার আয়ত্তে থাকা বাকি 5টি রিংও নিজের আয়ত্তে করে নেয়। মানে বর্তমানে সে পুরো 10টি রিং তার নিজের আয়ত্তে করে তার বাবাকে মারার জন্য অগ্রসর হয়। কিন্তু সাংচি তার বাবাকে না মেরে তার রিংগুলি পুনরায় তাকে ফেরত দেয় আর বোঝাতে শুরু করে, ওই গেট ভাঙলে আমাদের সকলেরই ক্ষতি। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রথমত ওই গেট এখন ক্ষতিগ্রস্ত, আর দ্বিতীয়ত ওই সমস্ত আত্মাভক্ষকগুলি বাইরে থেকে আত্মা সংগ্রহ করে ডুইলার ইন ডার্কনেসকে দেওয়ার ফলে সে আগের থেকে আরও পাওয়ারফুল হয়ে নিজেই ওই গেট ভেঙে বাইরে বেরিয়ে এসে সাংচিকে আক্রমণ করে, যেটা থেকে ওয়েন উ তার ভুল বুঝতে পেরে কোনো রকমের তার ছেলেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওই টাইমে ডুইলার ইন ডার্কনেস ওয়েন উকে ধরে তারই আত্মা শোষণ করতে শুরু করে। কিন্তু মারা যাওয়ার আগে ওয়েন উ তার ওই 10টি রিং সাংচিকে দান করে দেয়। এরপর শুরু হয় দ্য গ্রেট প্রোটেক্টর ও ডুইলার ইন ডার্কনেসের মধ্যে লড়াই। দ্য গ্রেট প্রোটেক্টর তাকে প্রায় হারিয়ে দিচ্ছিল, কিন্তু এরই মাঝে তার কিছু সৈন্য সামন্ত অধিক পরিমাণ আত্মা তাকে জোগাড় করে দেওয়ার ফলে সে আরও পাওয়ারফুল হয়ে দ্য গ্রেট প্রোটেক্টরকে ধরে তারই আত্মা শোষণ করতে শুরু করে। আর একবার যদি সে গ্রেট প্রোটেক্টরের আত্মা শোষণ করতে পারে তাহলে এই পৃথিবীতে আর কোনো শক্তিই নেই যে ডুইলার ইন ডার্কনেসকে হারাতে পারবে। এই টাইমে সাংচি বা তার বোন কেউই গ্রেট প্রোটেক্টরকে সাহায্য করতে পারছিল না, কারণ তারা দুজনে অলরেডি তখন বিপদের মধ্যে।
এই টাইমে ক্যাটি একটি তীরের মাধ্যমে কোনো রকমের ডুয়েলার ইন ডার্কনেসের গলায় আঘাত করে, ফলে সঙ্গে সঙ্গেই তার কবল থেকে দ্য গ্রেট প্রোটেক্টর মুক্ত হয়ে যায়। আর তারপর সাংচি ওই 10টি রিং ডুয়েলার ইন ডার্কনেসের পেটের মধ্যে ঢুকিয়ে ব্লাস্ট করিয়ে দেয়, যার ফলে তার কাহিনী এখানেই শেষ হয়। এরপর দেখা যায় এই লড়াই থামার পর তালোবাসী ও ট্রেন্ডিং গোষ্ঠী একত্রিত হয়ে সেখানে মারা যাওয়া প্রত্যেকটি সোলজারের আত্মার শান্তি কামনা করে। পরবর্তী সিনে দেখা যায় সাংচি ও ক্যাটি সান ফ্রান্সিসকোতে ফিরে এই লড়াইয়ের ঘটনা তাদেরই দুই বন্ধুকে বলতে শুরু করে। যারা এটা শুনে একদমই গল্প কথা ভাবলেও সেই টাইমে একটি পোর্টালের মাধ্যমে সেখানে এসে হাজির হয় জাদুকর ওয়াং, আর সেখান থেকে সাংচি ও কেটিকে সঙ্গে নিয়ে রওনা হয় কামারতাজের উদ্দেশ্যে। মিড ক্রেডিট সিনে দেখা যায় জাদুকর ওয়াং ওই রিংগুলির উৎপত্তি নিয়ে গবেষণা করার টাইমে ব্রুস ব্যানার ও ক্যারল ড্যানভার্সের সাথে সাংচি ও ক্যাটির পরিচয় করিয়ে দেন, যারা দুজন ভিডিও কলের মাধ্যমে সেখানে উপস্থিত ছিলেন। এরপর তারা আবিষ্কার করেন ওই রিংগুলি কোথাও না কোথাও কোনো কিছু বার্তা পাঠানোর চেষ্টা করছে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জিয়াংলিং 10 রিংয়ের নতুন নেতা হয়ে উঠেছে, যেখানে সে বর্তমানে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও প্রশিক্ষণ দেয়। যদিও সে সাংচিকে বলেছিল আমি চায়নায় ফিরেই ওই সংগঠনটি বন্ধ করে দেব, কিন্তু সে এই কথা না রেখে নতুনভাবে ওই গ্রুপ চালু করে। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। আমি এফবিতে একটা নতুন পেজ ওপেন করেছি এই একই নাম দিয়ে, যেখানে আমি এই সমস্ত মুভির ছোট ছোট ফাইটিং সিন আপলোড করি। তোমরা যদি দেখতে পছন্দ করো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেজটি লাইক করে রাখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।